দর্শক, সিলেটের করোনা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, করোনা সংক্রমণ তো বাড়ছে, কি বলছেন চিকিৎসকরা, আর হাসপাতালগুলো আসলে কতটা প্রস্তুত রোগীদের সেবা দিতে? রয়েল, আমরা সকাল থেকে সিলেটের করোনার পরিস্থিতি জানাচ্ছিলাম। এখন গত 24 ঘন্টায় 60 জনের কোভিড পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে 2 জন করোনা আক্রান্ত হয়েছে। সর্বমোট সিলেটে চলিত বছর 17 জন করোনায় আক্রান্ত হলেন এবং এর মধ্যে এখনও 9 জন হাসপাতালে আছেন, বাকিরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এদিকে করোনা নিয়ে স্বাস্থ্য বিভাগ বলেছে যে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হতে হবে, হাত ধুতে হবে এবং মুখে মাস্ক পরতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে। করোনা, আমি এখন যে জায়গায় আছি সিলেটের করোনা চিকিৎসার শহীদ শামসুদ্দিন হাসপাতালে। এখানে করোনার সর্বপ্রথম যে হাসপাতালটি, এই হাসপাতালে এখানে 100 শয্যার বেড প্রস্তুত আছে এবং 16টি আইসিইউ বেড প্রস্তুত আছে। এখানে আরও আইসোলেশনের 40টি বেড, 20টি নারী এবং 20টি পুরুষের জন্য তৈরি প্রস্তুত আছে। এখানে সব মিলিয়ে সে বিভাগীয় স্বাস্থ্য আমাদেরকে জানিয়েছেন যে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ার সাথে সাথে সিলেটের উপজেলা বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে এবং সিলেটের আরেকটি হসপিটাল, সিলেট এমইজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালটি প্রস্তুত আছে এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে নিয়ে আতঙ্কিত। ধন্যবাদ মুহিত দিদার। বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম। খবর আপনি রাখতে থাকুন। দর্শক, সিলেট থেকে আমাদের সহকর্মী মুহিত দিদার যুক্ত হয়েছিলেন সেখানকার করোনা পরিস্থিতি নিয়ে। এবার অন্যান্য সংবাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে 21 জনকে প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক করেছে র্যাব। কর্মকর্তারা জানান, মূলত চট্টগ্রাম মেডিকেল চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের এরা টার্গেট করে, পরে মিথ্যা বলে তাদের বেসরকারি ল্যাব ও বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর বিনিময়ে পায় তারা কমিশন। এছাড়া এই চক্র চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতালে শয্যা, ওষুধ, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করে দৌরাত্ম্য চালায়। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত 1 সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেলে র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা রোগী সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল। অবশেষে বুধবার 21 জনকে হাতে নাতে আটক করে। চট্টগ্রাম র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান আরও জানান, আটক দালালদের কয়েকজন এর আগেও আটক হয়, কিন্তু আইনি দুর্বলতায় তারা বেরিয়ে আবারও এসব প্রতারণায় জড়ায়। এর মধ্যে কয়েকজন আছে যারা আগে ধরা পড়েছে, শাস্তি হয়েছিল, জেল থেকে বেরিয়ে এসে আবার শুরু করেছে। আমাদের সাধারণ মানুষ আমরা যদি সচেতন হই, এই দালালের দ্বারস্থ আমরা যদি না হই, সেই ক্ষেত্রে এই দালালটা নির্মূল করা আরও সহজ হবে। মূলত গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের কমিশনের বিনিময়ে এই চক্র সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ল্যাবে পরীক্ষা করায় ও বেসরকারি হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে নির্ধারিত ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করে। অভিযানের সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। যারা রিপিটেটিভ অফেন্ডার তাদের ক্ষেত্রে জেলের পরিমাণটা তুলনামূলক বেশি। যেমন একজন এরকম ছিল যে এর আগে 10 দিনের জেল পেয়েছিল, তো এবার তাকে 1 মাসের জেল দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকও এই ধরনের অভিযান স্বাগত জানান। বহিষ্কার করতে গেলে তদন্ত করতে হবে, কারণ অভিযোগটা স্পেসিফিক অভিযোগটা করা হয় না, বলা হয় যে মানে অমুকটা করছে। এটা যখন স্পেসিফিক অভিযোগ, নামদার অভিযোগ আসতে হবে, লিখিত একটা অভিযোগ আসতে হবে, তখন এটাকে আমরা তদন্তের আওতায় নিয়ে এসে তার বিরুদ্ধে পানিশমেন্টকে আমি বহিষ্কার করে দিয়েছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 5 থেকে 6 হাজার রোগী চিকিৎসা নেন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। দলের ক্ষেত্রে কিছু প্রস্তাব ছিল, সে সমস্ত প্রস্তাব এবং এই পর্যায়ের আলোচনার শুরুতে বিভিন্ন দলের পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছিল তার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন এনসিসির প্রস্তাব সংশোধন করেছে, পরিবর্তন করেছে। এনসিসির পরিবর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে। এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে।
এখানে 3টি পরিবর্তন আনা হয়েছে। এনসিসি যে সমস্ত পদে নিয়োগ দেবে বলে বলা হচ্ছিল, তার মধ্যে অ্যাটর্নি জেনারেল এবং 3 বাহিনীর প্রধানদের কথা ছিল, সেটি এখান থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির এখতিয়ারের মধ্যে বলা হয়েছে যে তারা কেবলমাত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সদস্যদের প্রধানদেরকে নিয়োগ দেবেন। দ্বিতীয় যে পরিবর্তনটি এনসিসির থেকে এই নতুন কমিটির ক্ষেত্রে করা হয়েছে, সেটি হচ্ছে যে এর কাঠামোগত অর্থাৎ কারা সদস্য হবেন সেখানে পরিবর্তন আনা হয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলসমূহের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি যিনি আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন হবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি হবেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এনসিসিতে সরাসরি প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সদস্য পদের কথা বলা হয়েছিল, এক্ষেত্রে সেটি থাকছে না। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে, যেটা লক্ষ্য করা গেছে যে অধিকাংশ দলের ক্ষেত্র থেকে এটিকে স্বাগত জানানো হয়েছে। এ ধরনের একটি কমিটির ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল কমিশনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। কিছু কিছু দল এ বিষয়ে তাদের আপত্তির কথা বলেছে। তবে যে সমস্ত দলের পক্ষ থেকে এই বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে, এই পরিবর্তনকে স্বাগত জানানো হয়েছে, তারা আরও কিছু কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন। যেমন এই কমিটির কার্যপরিধি কী হবে, এর জবাবদিহিতার ব্যবস্থা কী রকম হবে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কী হবে ইত্যাদি বিষয়ে কিছু কিছু পরামর্শ আছে। সেই পরামর্শগুলির ভিত্তিতে ঐকমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে। আজকের আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টি পুনর্বার উঠে এসেছে। তার কারণ হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয়, তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে 10 বছর সেটি পুনর্বার বিবেচনা করতে হবে। সেদিক থেকে এই আলোচনাটা হয়েছে আজকে, কিন্তু আমরা কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আপনাদের হয়তো মনে থাকবে সর্বশেষ যখন প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে আলোচনা হয়েছিল, তখন এটা সিদ্ধান্ত হয়েছিল, দুঃখিত সিদ্ধান্ত না, এটা অধিকাংশ দল এতে একমত হয়েছিলেন, কিছু কিছু দলের পক্ষ থেকে ভিন্ন মত ছিল। আজকের এই 3টি বিষয়ের আলোচনায় প্রাধান্য পেয়েছে, গুরুত্ব পেয়েছে এবং এই আলোচনাগুলো অব্যাহত থেকেছে। আপাত দৃষ্টে মনে হতে পারে যে আমরা একই বিষয়ে কখনো কখনো দীর্ঘ সময় ধরে আলোচনা করছি। আমরা আগেও বলেছি, জাতীয় ঐকমত্য কমিশন যেহেতু মনে করে সংবিধান একটি কম্পোজিট ডকুমেন্ট, সেহেতু বিভিন্ন বিষয়ের পরস্পর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রয়োজন হয়ে পড়ে। আমরা নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। উপলক্ষে নারায়ণগঞ্জের চিত্রাঙ্কন, বৃক্ষরোপণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। নেত্রকোনায় একটি প্লাস্টিক দানব তৈরি করে পরিবেশ দূষণের প্রতিবাদ করে তারা। মেহেরপুর, বগুড়া ও নাটোর সহ দেশের বেশিরভাগ এলাকায় আয়োজন করা হয় শোভাযাত্রা আর আলোচনা সভার। সহকর্মীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্লাস্টিক আমাদের পরিবেশকে দূষণ করে, পলিথিনই আমাদের ধ্বংস করেছে। মাটি দূষণের মতো নদী দূষণ, আমরা নদীকে হারিয়ে ফেলেছি। কাগজের যে ব্যাগগুলি
সেগুলোকে আমাদেরকে করতে হবে, যেগুলি ডিসপোজেবল। আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রাশেদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব কমাতে প্রতিনিয়ত গাছ লাগাতে হবে এবং প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে। জনগণকে আসলে সচেতন হতে হবে, সচেতন হওয়ার বিকল্প নাই, কারণ আমাদের পক্ষে তো সবার পক্ষে একের পক্ষে সম্ভব না, এটা তো সচেতন হয়ে আমরা একত্রে কাজ করতে হবে। মেহেরপুরেও বিশ্ব পরিবেশ দিবসে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শেষ হয় জেলা প্রশাসক চত্বরে। নেত্রকোনাতেও সচেতনতা সৃষ্টি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় তারা একটি প্লাস্টিকের দানব তৈরি করে প্রতিবাদ জানায়। বগুড়ায় সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা ও রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জেলা স্কুলের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে নাটোরে গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। বুধবার কালেক্টর ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। ফারদিন নীরব, ৭১। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া মানবিক করিডোর নামে দেশকে হুমকির মধ্যে ফেলার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন সাম্রাজ্যবাদ বিরোধী বিভিন্ন বাম গণতান্ত্রিক সংগঠনের প্রতিনিধিরা। বুধবার নগরীর জামাল খান বৈঠকখানা মিলনায়তনে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এ সময় বক্তারা জানান, নৌঘাটি, ইস্টার্ন রিফাইনারির মতো জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর পাশে থাকা টার্মিনাল বিদেশিদের হাতে গেলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। পরে ২৭ ও ২৮ জুন ঢাকা থেকে বন্দর অভিমুখে ২ দিনের রোড মার্চ সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়। বিদেশি কোনো চক্রান্তের গহ্বরে আমাদের জাতীয় জীবনটা পড়ে যায় কিনা, এটা তো আমাদেরকে দেখতে হবে। রাখাইনি করিডোর, ওখানে করিডোর দেবে, এটা একটা উত্তপ্ত পরিস্থিতি। এখন ভূ রাজনীতিও এখন নানা রকমের জটিলতা পড়ে গেছে। সামরিক শিল্প কিংবা বন্দর বিদেশিদের লিজ দেওয়ার মতন এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকারকে বিরত রাখতে ২৭ ও ২৮ জুন এই রোড মার্চের মতন কষ্টসাধ্য কর্মসূচি নিতে আমরা বাধ্য হয়েছি। পটুয়াখালীর পায়রা বন্দরের নিজস্ব প্রথম টার্মিনাল ও জাহাজ হ্যান্ডেলিংয়ের যাবতীয় অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ২০২৬ সালের জুলাই মাসে প্রথম টার্মিনাল সম্পূর্ণরূপে চালু হবে বলে জানিয়েছে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। বুধবার দুপুরে পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন বন্দরের কর্মকর্তা সহ বিভিন্ন দফতর ও সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, বন্দর ব্যবহারকারীরা। এ সময় চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল জানান, নিজস্ব টার্মিনাল এখনও চালু না হলেও পায়রা বন্দর এরই মধ্যে ৫২৯টি বিদেশি ও ৩,৪২৬টি দেশীয় লাইটারের জাহাজ হ্যান্ডেল করেছে। এর মাধ্যমে সরকার প্রায় ২,০৭৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে। পরে এই বন্দরই ভবিষ্যতের দক্ষিণাঞ্চলের আমদানি রপ্তানি নতুন হাবে পরিণত হবে বলেও জানানো হয়। আমরা চট্টগ্রাম ইপিজেডের 4 গুণ ক্যাপাসিটি তৈরি করছি এবং এইখানে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ মানুষের কর্মসংস্থান পাবে এবং আমরা যেগুলো শ্রমনিবিড় এই শিল্পগুলো লেবার ইন্টেন্সিভ সেই ধরনের শিল্পকে প্রমোট করা বা জায়গা দেওয়ার চেষ্টা করব, যাতে এই এলাকার লোকজন ঢাকায় গিয়ে চাকরি করতে না। ২ দফা দাবিতে আজ তৃতীয় দিনের মতো কলম বিরতি চলছে বেনাপোল কাস্টমস হাউসে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ ও জারি করা সব বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কলম বিরতি পালন করেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকলেও জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভারে আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো বিল অফ এন্ট্রি দাখিল করা যায়নি। তারা আরও জানান, ২৭ জুনের মধ্যে নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল এবং এনবিআর চেয়ারম্যান অপসারণ না হলে ২৮ জুন থেকে কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। আমরা আমাদের অবস্থান থেকে বলেছি যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে পঞ্চম সংশোধনীতে যে গৃহীত আর্টিকেলগুলো সেগুলো আমরা বহাল করব এবং সাথে সংস্কার কমিশনের প্রস্তাবিত এই অংশটায় এই বাক্যটা আমরা সংযোজন
করব এ বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় নাই, কারণ সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে আর্টিকেল 8, 9, 10 এবং 12 সম্পর্কিত যেই প্রস্তাবটা আগে ছিল সেই প্রস্তাবে অংশে আমরা পঞ্চম সংশোধনীতে উল্লেখিত গৃহীত সেই আর্টিকেলগুলো প্রতিস্থাপন সহ এই অংশটি আমরা ধারণ করতে চাই। যেহেতু এই বিষয়ে কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় নাই, সেটা আজকের জন্য আবার পেন্ডিং রয়ে গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে আগের যেটা এনসিসি নামে আপনারা জানতেন, সেই এনসিসির ক্ষেত্রে আজকে একটি সংশোধিত প্রস্তাব সংস্কার কমিশনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। তা হলো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। ওনারা একটা কমিটির প্রস্তাব করেছেন, তার মধ্যে প্রধানমন্ত্রী, স্পিকার নিম্নকক্ষের, স্পিকার উচ্চকক্ষের, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলসমূহের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি উইদিন ব্র্যাকেট আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন। 7, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। 7 জন দাঁড়ায়। এই কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত এবং অন্যান্য যে পাওয়ার অ্যান্ড ফাংশন আগে উদ্ধৃত ছিল তার মধ্যে 2টা বিষয় ওনারা বাদ দিয়েছেন। সেটা হচ্ছে 3 বাহিনী প্রধান এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এই কমিটির আওতাভুক্ত থাকবে না। কিন্তু আমাদের কথা হলো এই যে সংবিধানে নতুন একটা বডি বা নতুন একটা কমিটি সংযুক্ত করতে চাচ্ছেন, সেই বিষয়ে আমাদের পরিষ্কার কথা হলো আমরা চাই রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে সবগুলো নয়, আবার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে ওনারা উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশন এবং সাথে আবার মানবাধিকার কমিশনও উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার কমিশন যেটা উল্লেখ করেছে সেটা এখন বিদ্যমান নাই, এটার অস্তিত্ব নাই যদি হয়, এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নিয়োগ সেটাও উল্লেখ করেছেন। এই বিষয়গুলোতে এই কমিটিগুলোতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই কমিটি তারা প্রেসক্রাইব করেছেন। এখানে আমাদের বক্তব্য হলো রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান আইন রয়েছে তার মধ্যে সংস্কার করা হোক এবং ওইখানেই সার্চ কমিটিগুলো নির্ধারণ করে দেওয়া হোক যেখানে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের আইনে নিয়োগের ব্যবস্থা থাকে। এবং সেখানে আমাদের এডিশনাল বক্তব্য হলো সেই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই আইনে বিধান থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের সব জায়গাতে আমরা এই বিষয়টা উল্লেখ করি যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে, সেই বিধানগুলো ওখানে সংযুক্ত হবে। তাহলে সেই আইনগুলো যদি আমরা স্ট্রেনথেন করি, ওখানে সার্চ কমিটিগুলো যদি আমরা সেইভাবে নির্ধারণ করি, সেই আইনগুলোকেই আমরা প্রণয়ন করতে পারি। সেই হিসাবে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো রিলেটেড এটার সাথে, সেগুলোর আইন না থাকলে আইন করা, যেগুলো বিদ্যমান আইন আছে সেখানে সংস্কার করা। এইভাবেই রাষ্ট্রের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স, পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবং আমরা দর্শক, জামালপুরের চালের বাজার দর জানাতে আর বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, চালের দাম হঠাৎ কেন বাড়লো, কি বলছেন আড়তদার এবং ব্যবসায়ীরা? এরপর থেকে যখনই মিলগুলো চালু হয়েছে সেই সময় থেকেই মূলত চালের দাম বাড়তে শুরু করেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন যে তারা ঈদের আগে যে চাল কিনেছেন সেটি থেকে বর্তমান বাজার 100 থেকে 150 টাকা পর্যন্ত বেশি। 25 কেজির বস্তায় 150 টাকা পর্যন্ত বেশি দাম রাখা হচ্ছে তাদের কাছ থেকে। এবং যারা আড়তদার আছে তারা যেটি বলছেন
যে ঈদের আগে তারা যে চালগুলো তাদের আড়তে উঠিয়েছেন সেগুলোর দামের তুলনায় বর্তমান বাজার দর অনেকটাই বেশি, আর সেই কারণে বাধ্য হয়ে তারা বাড়তি দামে বিক্রি করছেন। এবং আমি মিল মালিকদের সাথে কথা বলেছি বেশ কয়েকজন, তারা যেটি বলছেন যে ঈদের আগে ধানের দাম যেরকম ছিল আর ঠিক সেই মূল্যেই তারা চাল বিক্রি করেছেন, কিন্তু ঈদের পরে এসে ধানের মন প্রতি প্রায় 100 থেকে 80 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা মূলত চাল করতে বাড়তি খরচ করতে হচ্ছে তাদের, এবং সেই বাড়তি ধানের কারণেই মূলত চালের দাম বেড়েছে। তবে সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে এটি ভরা মৌসুম এবং মৌসুম মাত্র শেষ হয়েছে, এই সময় ধানের দাম বা চালের দাম বাড়ার কোনো রকম কারণ নেই। এবং এখনকার আপনারা জানেন যে দেশের সমস্ত মিলগুলো এখন অটোমেটিক, ধান নষ্ট হওয়ার বা ধানের মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো রকম কারণ ছাড়াই ঈদের পর থেকেই মূলত ধানের দাম বেড়েছে এবং সেই সাথে চালের দামটা পাল্লা দিয়ে বেড়েছে। তবে মিল মালিকরা যেটি বলছেন যে যারা বড় মজুতদার আছে এবং কর্পোরেট ব্যবসায়ী আছে তাদের মজুতগুলো তো যদি নজরদারিতে আনা হয় এবং বড় বড় যে মিলাররা আছেন তাদের যে মজুদ আছে সেগুলোর উপর যদি প্রশাসন এবং খাদ্য বিভাগ নজরদারি বাড়ায় তাহলে হয়তো খাদ্যের দামটা স্থিতিশীল থাকবে। তবে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা ক্রেতা আছেন তারা যেটি বলছেন যে চালের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তাদের ব্যবসা এবং ক্রয়ের উপর একটি বড় রকমের প্রভাব ফেলেছে। মৌসুমের শুরুতে যদি এত মূল্য বৃদ্ধি হয় সেটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটি নিয়ে সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা খুবই চিন্তিত রয়েছে। ধন্যবাদ আনসারি সুমন। চালের বাজারে খবর আপনার কাছ থেকে বুঝে নিলাম, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আনসারি সুমন, জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন চালের বাজারের সর্বশেষ তথ্য আমাদের সাথে জানাতে। নারায়ণগঞ্জের 2500 উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় প্রায় 500 অসহায় ও দুস্থ মানুষকে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই সেবা দেওয়া হয়। এই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ এই মেডিকেল ক্যাম্পেইনে বাংলাদেশ সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মেজর কানিজ ফাতেমা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নিশাত ও ক্যাপ্টেন মুবিন বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেন। এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে 9 আর্টিলারি ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, পিএসসি সহ সেনাবাহিনীর বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা এই মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।